গ্রামের মাতব্বর বাড়িতে রূপা কাজ করে। সেই ছোটবেলা থেকেই সেই বাড়িতে রূপা আছে। বাড়ির সব কাজ করে দেয়। বাড়ির সবাই রূপাকে অনেক বেশি ভালোবাসে, তবে নানি একটু বেশিই ভালোবাসে আর ভরসা করে। রূপা দেখতে যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী, আর তার এই বুদ্ধির জন্যই গ্রামের সবাই তাকে খুব পছন্দ করে। বিল্টু, তুই এখানে কি করতেছস? এত উপরে উঠা লাফালাফি কেন করতেছস? এমন লাফালাফি করিস না, পইরা গেলে হাতে পায়ে অনেক ব্যথা পাবি। আমার কিছুই হবে না, আমি পড়েও যাব না। আমি এখানে খেলা করছি, আর গাছে আমার ঘুড়ি আটকে গেছে, ঘুড়িটাই নামাচ্ছি। তুমি যাও তো তোমার কাছে। সন্ধ্যা পার হওয়ার সাথে সাথেই রূপা রাতের বেলার জন্য ভাত রান্না করতে বসে। কে রে রূপা, ভাত বসাইয়া দিছস? ভালোই করছস। যা শীত পড়ছে, তাড়াতাড়ি খাইয়া ঘুমাইয়া যাইতে হইব। হ নানি, এই জন্যই ভাত বসাইয়া দিলাম। ভাত হইয়া গেছে। এখন কও তো, তরকারিতে কি আজ ঝাল বেশি দিমু না কম দিমু? গতকাল নাকি ঝাল লাগছিল হকগলের কাছে। আরে তোর যেমনে মন চায় তুই তেমনে রান্না কর। ঝাল নুন এগুলা কোনো ব্যাপারই না। তোর হাতের রান্নায় জাদু আছে। তুই যেভাবেই দিস সেভাবেই স্বাদ লাগে। তুই তোর মন মতো রান্না কর। কতদিন ধরে তোর হাতের রান্না খাইতেছি। পরদিন সকালে রূপা ঘুম থেকে উঠে সোজা বাজারে চলে যায়। দুপুরের রান্নার আগেই তাকে বাজার করে বাড়ি ফিরতে হবে। বাজারে এসে সে সরাসরি মতিনের দোকানে যায়। আরে রূপা যে, তোরই তো আমি খুঁজতেছিলাম। তুই আমার গতকালকে যা উপকার করলি আমি জীবনেও ভুলবো না। তুই আমার এই ভুলটা যদি না ধরাইয়া দিতি না, ব্যবসায় বেবাক লস খাইয়া যাইতাম। তুই হিসাবে কিন্তু একদম পাক্কা। সাসা, এ আর এমন কি, আমার চোখে পড়ছে সেই জন্য তোমারে একটু হিসাবের ভুলটা ধরাইয়া দিছিলাম, এই আর কি। খেয়াল রাখবা, বেচা কেনা করবা, হিসাবের একটু খেয়ালটা রাখবা, না হলে তো একেবারে পথে পইরা যাবা। সংসারের দিকেও তো খেয়াল রাখুন লাগবো নাকি চাচা? হ্যাঁ রে রূপা, তোর হগল দিকে খেয়াল থাকে। তোর মতো মাইয়াই না এই সমাজের দরকার। তুই আমার যেই উপকার করছস আমি কখনোই ভুলবো না। তা আজকে তোর কি কি লাগবো ক। এখানে টমেটো আছে, মূলা আছে, তোর কি লাগবো তুই ক। তোরে আজকে আমি ফ্রিতে একটা বাঁধাকপি দিমু, নিয়ে যাবি কিন্তু। তুই আমারে যা উপকার করছস তা তো শোধ করতে পারবো না, এইটা নিয়ে যা। সেদিন বিকেলে গ্রামে গুজবে রটে যায় রূপা নাকি কামার মিয়ার ধানের গোলা থেকে ধান চুরি করেছে। কামার মিয়াও লোকজন নিয়ে হাজির, আর সেখানেই রূপার নানি হাজির হয় তাদের সাথে কথা বলার জন্য। কিন্তু কামার মিয়া তাকে কথা বলার জন্য কোনো সুযোগই দিচ্ছে না। বারবার বলছে রূপা চোর, রূপা চুরি করেছে, এর প্রতিদান আপনাদের দিতেই হবে। ওকে আর কাজে রাখতে পারবেন না, গ্রাম ছাড়া করতে হবে। আজকে আমার চুরি করেছে, কালকে তো গ্রামের অন্য একজনেরও চুরি করতে পারে। তাকে আজই গ্রাম ছাড়া করুন। বাসা, আমার মনে হয় তোমাগো কোথাও ভুল হইতাছে। রূপা তো এমন মাইয়া না, ও অনেক ভালা মাইয়া। সেই ছোট্টবেলা থেকে আমগো বাড়িতে সে আসে, কখনো আজ পর্যন্ত একটা ফুলও ধরে নাই। আর তুমি কইতাছো তোমার ধানের গোলা থেকেও ও ধান চুরি করছে? এইটা হইবার পারে না। তোমাদের কোথাও ভুল হইতাছে। সে কাজের মাইয়া বইলা তোমরা ওরে এত বড় অপবাদ দিতে পারো না। তোমরা ভালো কইরা খুঁজা দেখো, গ্রামের অন্য কেউ তো করতে পারে, কিংবা গ্রামের বাইরের কেউ তো করতে পারে। তোমরা অযথা ওরে অপবাদ দিও না। নানির কথাতেও গ্রামের এই গুজব কোনোভাবেই থামানো যাচ্ছিল না। সেদিন সন্ধ্যাবেলায় রূপা ঘরের পিছনে বসে কান্না করছিল, আর সেখানেই ঝুমুর আপা এসে হাজির। রূপা, তুই এই অন্ধকারে ঘরের পিছনে বসে আছিস কেন? আবার কান্নাও করছিস, কি হয়েছে বল আমাকে। আপা, আপনি তো শুনছেন, গ্রামের সবাই বলতেছে আমি চুরি করছি। বলেন তো, আমি চুরি করতে পারি? আমি যদি চুরি করতাম এতগুলা ধান আমি কই রাখি বলেন তো? আমার কি কোনো জায়গা আছে যেখানে আমি এই ধানগুলো রাখতে পারবো?
আমি যদি বেচাও দিই, তাও এই ধানগুলো বেচে তো আমি টাকাগুলো আমার কাছে রাখতাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকাও নাই। তুমি কও তো, এই অপবাদ কি মেনে নেওয়া যায়? নানি সবাই বুঝাইলো, কিন্তু কেউ বুঝতে চাইলো না। সবাই আমাকে দোষ দিয়েই যাচ্ছে। এত বড় অপবাদ আমি কেমনে সহ্য করতাম ঝুমুর আপা? দেখো বোন, তুমি কান্না করো না, ঘরের ভিতর যাও। এখন অনেক মশা, তুমি এখানে বসে থেকো না। আর তুমি চিন্তা করো না, সত্য একসময় বের হবেই। যেই কাজটা করেছে সে বের হবেই, তাকে শাস্তিও পেতে হবে। তুমি ঘরে যাও। পরদিন সকালবেলা জামাল মিয়া কামার মিয়ার বাড়ির উঠোন দিয়ে হেঁটে যাচ্ছিল। যাওয়ার পথে সে দেখল কামার মিয়ার ছোট ছেলে বিল্টু ধানের গোলা থেকে কিছু যেন বের করছে। হঠাৎ করে খেয়াল করে দেখল বিল্টু অনেকগুলো ধান বের করে সেইগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে কী যেন ভাবছে। তখন জামাল মিয়া বিল্টুকে জিজ্ঞাসা করলো, কি রে বেল্টু, তুই এখানে কি করস? আর ধানগুলো কেন বাহির করছস? তুই এগুলা কি কোথাও নিয়ে যাইবি? তোর বাপে তো কইলো আজকে তো ধান কোথাও নিয়ে যাইব না। তুই ধানগুলো দিয়ে কি করবি? জামাল মিয়া বিল্টুর চেহারা দেখেই বুঝতে পারল এখানে কিছু গন্ডগোল আছে। চুরিটা বোধহয় বিল্টুই করে। সাথে সাথে সে তার নাতিকে জানালে নাতি চলে যায় রূপার কাছে। আরে রূপা, খারা খারা, তোর লগে আমার কথা আছে। আজকে কি হইছে শুনবি? আজকে সকালবেলা দাদা যখন কামার চাচার বাড়ির উঠোন দিয়ে হাইটে আসতেছিল, তখন দেখলো বিল্টু ধানের গোলা থেকে অনেকগুলো ধান বাইর কইরা নিয়ে যাইতাছে। চুরিটা মনে হয় বিল্টুই করছে। কি কস? বিল্টু এত বড় কাম করলো? আর দোষ কি না আমার কাঁধের উপর আইসা পড়লো? না, এর একটা বিহিত করা লাগবো। কিন্তু গ্রামের সকলরে জানানো যাইব না। কামার চাচার একটা সম্মান আছে না? আমরা বরঞ্চ অন্য একটা উপায় বাইর করি, কেমনে বিল্টুর এই শয়তানিটা ধরন যায়, আর আমিও অপবাদ মুক্ত হমু। দাঁড়া, কালকে সকালেই আমরা বিল্টুরে ধরমু। সকাল সকাল কিন্তু তুই আইয়া পড়বি। বিল্টু আজকে যেমন দান নিতে চাইছে, কালকেও নিব। সে নিশ্চয়ই নিব, আমার বিশ্বাস। তুই আইসা পড়বি, কিন্তু দেরি করিস না। কালকে তোর সাহায্য আমার দরকার। পরদিন সকালবেলায় রূপা আর শান্ত কামার চাচার বাড়িতে হাজির। এটা দেখে, কি রে রূপা, তুই আমার বাড়িতে কি করিস? তুই আমার বাড়ির উঠোনে পা দিলি কিভাবে? লজ্জা করে না? কতগুলা ধান চুরি করে নিয়ে গেলি, আজ আবার তুই এলি? শান্ত, তুই কেমনে এই চোর মাইয়ের সাথে আসলি এখানে? তোর এখানে আসা উচিত হয়নি। আজকেই তোর দাদারে আমি বলবো যে তুই এই চোর মেয়ের সাথে ঘুরতেছস। বাড়িতে যা এখনই। চাচা শান্ত হন, আমি এইখানে একটা দরকারে আসছি। আপনি একটু শান্ত হন। আপনার এই খড়ের গাদার নিচে অনেক পোকা হইছে। আমি কালকে চুরি করতে আইসা দেখলাম ধান আর একটাও নাই, সব পোকায় খাইয়া ফেলছে। আপনি একবার দেখেন না। ও, আপনি দেখবেন না? দাঁড়ান, আপনারে আমি দেখাইতাছি কতগুলা যে পোকা হইছে। এই বলে রূপা সেখান থেকে ধান খুঁড়তে শুরু করে। কামার নিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রূপা কোনোভাবেই থামে না। চাচা শান্ত হইয়া একটু দাঁড়ান, দেখেন কতগুলা পোকা আপনার এই ধানের গাদার নিচে। হঠাৎ সেখান থেকে বেরিয়ে আসে বিল্টু। দেখছেন চাচা, কত বড় পোকা? এই পোকাটাই আপনার ধান খাইয়া ফেলতেছিল। দেখছেন এইবার? এই পোকাই আপনার সব ধান নিছে। আমি আপনার কোনো ধান নিই নাই। আমি চাইলে কিন্তু পারতাম গ্রামের সবাই রে আয়না দেখাইতে। বিল্টু ধরা খেয়ে কান্না শুরু করে। বাবার ভয়ে সে আর কিছুই বলতে পারছিল না। সি 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 সি, বিল্টু, তুই তো আমার মান সম্মান সব খেয়ে দিলি। তুই এটা কেমনে করলি? আমি আরো ভাবছি রূপা সব চুরি করছে, সব দোষ আমি তার কাঁধে দিলাম। এই গ্রামের সবাইকে বলে বেড়ালাম যে রূপাই আমার সব ধান চুরি করছে, আর তুই কিনা আমার ছেলে হয়ে আমার ধান চুরি করছিস? কিভাবে করতে পারলি বাবার মান সম্মান নিয়ে খেলা করতে? রূপা মা, তুমি আমাকে ক্ষমা করে দাও।
তুমি আসলে চাইলেই পারতে গ্রামের সবাইকে জানাতে। তুমি আমার মান সম্মানের দিক খেয়াল রাখছো, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। হঠাৎ সেখানে মতিন মিয়া হাজির। আমি জানতাম আমগো রূপা এই কাজ করতেই পারে না। রূপা যত বুদ্ধিমতী আর মেধাবী মাইয়া, ও এই কাজ করতেই পারে না। সেই ছোট্টবেলা থেকে দেখতাছি রূপার উপরে আমার ভরসা ছিল। কামার মিয়া, তুমি শুধু শুধু রূপারে খারাপ বানাইলা। তুমি এখন সবার কাছে বলবা, আসল ঘটনা বলবা, বুঝছো? যদি না বলো আমি কিন্তু বইলা দিমু। আর রূপার মতো মাইয়া তো আমগো গ্রামে দরকার। ও হিসাবে যেমন পাক্কা, কাজে কর্মেও তেমন পাক্কা। এরপর থেকে গ্রামের কেউই আর রূপার উপর আঙ্গুল তুলে না, কারণ সবাই এখন রূপাকে অনেক বেশি পছন্দ করে।